Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উভয় থেকে বিরত বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে আমি প্রখর ভালোবাসার আপনাদের খোকাই বলতে পারেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে একটা আমাদের ভালোবাসার এই দুর্গা পূজা, দুর্গা মায়ের আরাধনা, তাকে নিয়ে একটা কন্টেন্ট আসতে চলেছে। ঠিকই ধরেছেন। ভিডিওটার মধ্যে যেরকম আমাদের এই পুজোর পুরনো ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, সেরকমই এই ভিডিওটার মধ্যে বহু মানুষ আছে। হ্যাঁ, আমরা সকলেই কম বেশি পুজোর সময় ঠাকুর দেখতে বেরাই, বহু মানুষ ঘুরতেও যাই, বহু মানুষ ঠাকুর দেখতেও বেরাই। কিন্তু সমস্যাটা যেখানে হয়, বহু মানুষ কিন্তু কোনটা সঠিক রাস্তা বা কোন রাস্তা দিয়ে গেলে সঠিকভাবে ঠাকুর দেখা কমপ্লিট করতে পারবেন সেটা পেরে ওঠেন না। অনেকেই পারেন কিন্তু অনেকেই পেরে ওঠেন না। তাই যারা পারেন তারা নিজেদের ব্যস্ততার মাঝে যেন কোনোভাবে ভুলে না যান সেটাকে মনে করানো, এবং যারা জানেন না তাদেরকে জানান দেওয়ার একটা চেষ্টা আমি করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। এবং হ্যাঁ, আমরা মজুমদার ট্রাভেলস, আমরা কিন্তু একটা কথা আমরা বিশ্বাস করি, আমরা বললাম ভ্রাম্যমান ভব করে আমরা ভালো থাকবো, ভালো রাখবো, ভালো খাবো, সমস্ত কিছু পাশাপাশি কিন্তু বেঁচে থাকার জন্য ভালোভাবে একটু ঘোরার চেষ্টাও করব, যাতে জীবনকে নতুনভাবে আরও আগিয়ে নিয়ে যেতে পারি এবং বেঁচে থাকার একটা রসদ পেতে পারি বলতে পারেন। তো হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে কিছু কথা যেরকম বলি আপনাদেরকে, সেটা আবারও বলবো যে ভিডিওগুলো আমরা আনছি আমাদের চ্যানেলে, বিশেষ করে আমি, কারণ আপনাদের ভালোবাসার খোকা যে ভিডিওগুলো এই চ্যানেলে আনছে। তো আপনারা প্লিজ ভিডিওটা যেখান থেকে দেখুন না কেন, ফেসবুক, ইউটিউব, যেখান থেকে দেখুন না কেন, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভালো লাগে নিজেদের মধ্যে শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন, কিছু কিছু কমেন্ট করবেন, ভালো কমেন্ট, খারাপ যাই হোক না কেন আপনাদের মূল্যবান কিছু কমেন্ট করবেন, যেটা থেকে উৎসাহ পাবো। দেখুন, ক্রিটিসিজম অনেকেই করে, সেটাও কিন্তু এক ধরনের উৎসাহ আমার কাছে, কারণ আমি মনে হয় আমি ভুল করেছি বলেই আমি ক্রিটিসাইজ হচ্ছি। তো এর পাশাপাশি লাইক, সাবস্ক্রাইব, ফলোটা করবেন, যাতে আগামী দিনে আরও বেশ সুন্দর সুন্দর কিছু ভিডিও, যার মধ্যে কিছু ইনফরমেশান রাখতে পারবো যেটা আপনাদের উপকারে লাগবে, সেরকম ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পুজো তো চলেই এলো প্রায়, প্ল্যানিং স্টার্ট করে দিয়েছেন তো? আমি কিন্তু কম বেশি প্ল্যানিং শুরু করেই দিয়েছি, কারণ দেখুন সারা বছরই কাজ করব, সংসারের প্রেশার, অফিসের প্রেশার, কাজের প্রেশার তো থেকেই যাবে। কিন্তু এর মধ্যেও পুজো তো আর প্রত্যেক দিন আসে না, বছরেই 5 থেকে 7টা দিন। আপনারা শুরু করুন প্ল্যানিং, আমরাও শুরু করে দিয়েছি, বিশেষ করে আমি তো শুরু করেছি অল্প বিস্তর। কলকাতায় বেরালেই দেখা যাচ্ছে রাস্তাঘাটে যে মানুষ একটা পুজো ফিভারের মধ্যে আক্রান্ত হয়ে গেছে। সময় হয়ে এসছে না, এই মায়ের আসার সময়। ছোট থেকে বড় সকলেই প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, মানুষের শপিং স্টার্ট হয়ে গেছে, রাস্তায় চায়ের দোকানে বন্ধুরা যেখানে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে, অফিসে লাঞ্চ টাইমে সকল কলিগরা মিলে যখন আমরা আড্ডা দিচ্ছি, সবারই সব রকম টপিকের মধ্যেও কিন্তু একটা টপিক উঠেই আসছে, পুজোতে কী করবি, পুজোতে কী, কোথায় প্ল্যানিং, কোথায় ঠাকুর দেখবি, কোথায় যাবি, কোন দিন কী পরবি ড্রেস। তো সকলের সঙ্গে সঙ্গে যখন আমরাও শুরু করেছি, আপনারা শুরু করুন, আশা করি শুরু করেই দিয়েছে। তো এই যে পুজো, এই যে মায়ের আরাধনা, যদি আজ থেকে আমরা পিছিয়ে যাই বহু বছর আগে, বেশ কিছু বছর আগে, তাহলে কি পুজোটা এতটা সত্যি এত স্মুথ ছিল কি বলা কিন্তু যায় না। কারণ সালটা 1610, তখন কিন্তু এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু একসঙ্গেই ছিল। সেই পূর্ববঙ্গে সেই সময় দাঁড়িয়ে সুবর্ণ রায়চৌধুরী বলে একজন ব্যক্তি, উচ্চমান্য ব্যক্তি, সেই সময় জমিদার বংশের, তিনি
তার মনের মধ্যে একটি খটকা বাঁধে যে পুজো তো শুধু সেই সকল মানুষের জন্য নয় যাদের কাছে প্রচুর পয়সা আছে, যারা আনন্দকে আরও বেশি করে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই মায়ের আরাধনা, এই মা তো সকলে, সকল ধর্মে, সকল ধনী দরিদ্র সকল মানুষের, তাহলে এই মাকে আমরা সকলে মিলে কেন একসঙ্গে আনন্দ করবো না? তো সেই সময় যে অরাজকতা বলতে অরাজকতা কিসের না, জমিদার বংশের বা জমিদারদের একটা প্রেশার। সেই সময় চাকরি বাকরির তুলনায় ব্যবসা বাণিজ্যের তুলনায় কিন্তু চাষাবাদটা বেশি হতো আজকের দিনে দাঁড়িয়ে, বা আজকের পরিপ্রেক্ষিতে বলতে পারি। তো যাই হোক না কেন, সেই প্রেশারটাকে মানুষ কি বলুন তো অ্যাবজর্ব করা খুব কঠিন হয়ে দাঁড়াতো। এই সুবর্ণ রায়চৌধুরী কী করলো, তখন সাথে ছিল ব্রাহ্মণ সমাজের একটা প্রেশার। কারণ সেই সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে শ্রেণী বিভেদ, তাতে কিন্তু মানুষ আরও পিছিয়ে থাকতো। একটা শ্রেণী মানুষ আগিয়ে থাকলেও বেশ কিছু শ্রেণী মানুষ কিন্তু পিছিয়ে থাকতো। এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে সুবর্ণ রায়চৌধুরী 1610 সালে তার নিজের বাসস্থানে বরিশালে পুজো করা শুরু করলেন, মায়ের আরাধনা শুরু করলেন, এবং সেখানে সকল শ্রেণীর সকল ধর্মের মানুষকে একসঙ্গে একই ছাতার নিতে নিয়ে আসার একটা চেষ্টা তিনি করলেন। কিছুটা সাফল্য তিনি পেলেন, সব সাফল্য তার একভাবে আসে না। সেই সময় পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সাল এগিয়ে চলল, সময় বয়ে চলল। পূর্ববঙ্গের যে ওই একটা হাওয়া, যে মানুষ একত্রিত হয়ে মায়ের আরাধনা করছে, সেই আরাধনা এপারবঙ্গে পশ্চিমবঙ্গ চলে এলো। কারণ তখন কিন্তু পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একসঙ্গেই ছিল। পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে যাকে আপনারা খুব ফেমাস একটা রাজবাড়ির পুজো বলে আপনারা সম্বোধন করেন, সেই শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব 1757 সাল তিনিও কিন্তু তার নিজের রাজবাড়িতে মায়ের আরাধনা শুরু করলেন। আরাধনা আগে থেকেই হতো, কিন্তু এই আরাধনার মধ্যে একটা নতুনত্ব এলো। সেটা কি না, সেই আরাধনার মধ্যে নতুনত্ব এলো এটাই যে পুজো তো ওপারবঙ্গের মানুষেরা একত্রিত হয়ে কিছুটা হলো শুরু করতে পেরেছে, তাহলে এপারবঙ্গ কেন নয়? তো তিনি সেই প্রচেষ্টা থেকে দাঁড়িয়ে তিনি আরও গণ্যমান্য ব্যক্তি, রাজবংশের একজন মানুষ, সমাজে বহু মানুষ তাকে ভালোভাবে চেনে, সমস্ত কিছুকে দূরে সরিয়ে তিনিও শুরু করলেন সকল মানুষ আমরা একসঙ্গে এসে পুজো আস্থা করব। তো পুজো আস্থা করতে করতে যে সকল মানুষকে একচ্ছত্রার নিচে তিনি নিয়ে আসলেন, তিনিও বেশ কিছু সাফল্য পেলেন। বহু বাধার সম্মুখীন তিনিও হয়েছেন, সুবর্ণ রায়চৌধুরীও হয়েছিলেন, কিন্তু তারা সেগুলোকে দূরে সরিয়ে তারা যেই চিন্তা ভাবনাটা করেছিলেন সকলকে এক জায়গায় নিয়ে এসে পুজো আস্থা করব, আনন্দ করব, মজা করব, যাতে এই পুজোটা সকল মানুষ একত্রিত করতে পারে, তারা কিছুটা সাফল্য পেলেন। আস্তে আস্তে এই পুজো বয়ে চলল। আমাদের এই স্বাধীন ভারতবর্ষ পরাধীনও হলো ব্রিটিশদের কাছে, ব্রিটিশরা অত্যাচার করা শুরু করলো। আস্তে আস্তে তখন কী হলো না, এই যে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে তখন মানুষের প্রধান শত্রু হয়ে দাঁড়ালো হচ্ছিল ব্রিটিশ তারাও। সমাজ ব্যবস্থার মধ্যে জমিদার প্রথা, রাজ পরিবার প্রথা, এগুলো চলতেই থাকলো কম বেশি করে। সাথে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ব্রাহ্মণদের একটা বলতে পারেন যে একটা প্রেশার, সেটাও চলতে লাগলো। কিন্তু তার প্রেশারটা আস্তে আস্তে কমলো, কারণ ব্রিটিশদের প্রেশারটা, অত্যাচারের প্রেশারটা বেড়ে গেল। তো এই সমস্ত কিছুকে সরিয়ে মানুষ এগিয়ে যাওয়ার জন্য সেই সময় বহু বিপ্লবী ভাবলো যে আমরা তো আন্দোলন করছি, সমস্ত কিছু করছি, এর পাশে দাঁড়িয়ে মায়ের যে আরাধনা, সেই আরাধনাটাও কিন্তু তারা একটা এই আন্দোলনের অংশ হিসাবে দাঁড় করালো। সেই পরিপ্রেক্ষিতে 1910 সাল আজ এই ভবানীপুর ঘাট যে রোড বলরাম, সেই সময় দাঁড়িয়ে তার নাম ছিল বলরাম বাসু ঘাট রোড। সেই রোড হয়তো নাম আজও থাকতে পারে, মজুমদার ট্রাভেলস তার নামটা সত্যতা যাচাই কিন্তু করেনি। কিন্তু কিছু ইতিহাস ঘাটতে গিয়ে দেখা গেছে যে সেই সময়, সেই সময় ভবানীপুর সনাতন ধর্মসৈনী সভা বলে সংস্থান বা একটি ক্লাবও বলতে পারেন, তারা কিন্তু প্রথম এই যে সুবর্ণ রায়চৌধুরী বলুন বা রাজা নবকৃষ্ণদেব যে পুজোগুলো করছে, সেগুলো কিন্তু সমস্ত সাবেকি পুজো, বারোয়ারি নয়। এই ভবানীপুর সনাতন ধর্মসৈনী সভা তারা কিন্তু প্রথম বারোয়ারি পুজো কিন্তু চালু করলেন। মানুষকে আরও বেশি করে তারা নিয়ে আসলেন যে আসুন সকলে মিলে আমরা আনন্দ করি। এই পুজোটা আরও আস্তে আস্তে মায়ের আরাধনা বেড়ে চললো। এই যে নস্টালজিয়া, সেটা আরও আস্তে আস্তে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করলো, বেড়ে চলল। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত পরাধীন থেকে আবার স্বাধীন হলো, কিন্তু এই বঙ্গের বিচ্ছেদ ঘটল।
পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা হলো, কিন্তু মায়ের যে আরাধনা কিন্তু কোনো বিঘ্নতা ঘটল না। আস্তে আস্তে সালের পরিবর্তন, কালের পরিবর্তন, কালের নিয়মের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চললাম। এই পুজোর যে মাধুর্য সেটা আরও বেড়ে চলল। সালটা 1985। তদানীন্তন পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তারা একটা চিন্তাভাবনা করলো যে এই সাবেকি হোক বা বারোয়ারি এই সমস্ত পুজোগুলোকে যদি আমরা পুরস্কৃত করতে পারি তাহলে কিন্তু এরা আরও উৎসাহিত হবে, পুজোর মান কিন্তু আরও বাড়বে। তাই তারা সেই সময় দাঁড়িয়ে একটি বেসরকারি রঙের কোম্পানি যার নাম দ্য এশিয়ান পেইন্ট, তাদের সঙ্গে একত্রিত হয়ে একটা পুরস্কার দেওয়ার চিন্তাভাবনা শুরু করলো এবং ঘোষণা করলো, বলা যেতে পারে ঘোষণা করলেনই তারা। তো এশিয়ান পেইন্ট সে সময় পুরস্কার আস্তে আস্তে সমস্ত সাবেকি পুজোগুলো জেনারেলি তারা সে সময় কী করলো, বারোয়ারি পুজোগুলোকে পুরস্কৃত করার সম্মান সাবেকি পুজোগুলোকেও দিলেও বারোয়ারি পুজোগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে তারা পুরস্কৃত করা শুরু করার চেষ্টা করলো। তো আস্তে আস্তে এই এত কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রথমে ছিল রাজতন্ত্র, তারপর হলো স্বৈরতন্ত্র, তারপরে আজ হলো প্রশাসনিক তন্ত্র চলল। দেশের প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটলো, আস্তে আস্তে বহু প্রধানমন্ত্রী এলো গেল। আমাদের এই পশ্চিমবঙ্গ যেখানে মায়ের আরাধনা সব থেকে বৃহৎ আকার, সেখানে বহু গভর্নমেন্টের পরিবর্তন ঘটলো, বহু মিনিস্ট্রির পরিবর্তন ঘটলো, মুখ্যমন্ত্রীর পরিবর্তন ঘটলো, কিন্তু এই যে পুজোর যে মাধুর্য তার কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। তাই বর্তমান গভর্নমেন্ট তারা সরকারে যখন এলো, আসার পর 2013 সাল তারা কিন্তু এই 13 সালের এই পুজোগুলোকে তারা একটা পুরস্কার দেবে বলে ঘোষণা করলো। এই পুরস্কার যখন দেবে তো এই পুরস্কারের মধ্যে দিয়ে তারা চেষ্টা করলো যে এই যে মাধুর্য সেটাকে আরও বাড়ানো। তো সেই সময় দাঁড়িয়ে বা 2013 সালের থেকে বা তার আগের সময় থেকেই বলতে পারেন, বেশ কিছু আগে থেকেই আরও বহু বেসরকারি কোম্পানি কিন্তু এই সমস্ত পুজোগুলোকে পুরস্কার দেওয়া শুরু করে। তো 2013 সালে এই গভর্নমেন্ট যখন, আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যখন শুরু করলেন, তার সেই পুরস্কার বা সেই স্বীকৃতির নাম দিলেন বিশ্ব বাংলা শারদ সম্মান। তাতে কিন্তু এই পুজোর যে মাধুর্য আরও বেড়ে উঠল। আস্তে আস্তে আমরা এই তথ্যগুলো যখন আমরা জোগাড় করা শুরু করি মজুমদার ট্রাভেলস, আমরা জানতে পারি বহু বছর আগে, দেখো সত্যতা একটা ইনফরমেশন এর মাঝে আপনাদের দিই, যে সত্যতা কিন্তু মজুমদার ট্রাভেলস যাচাই করেন। সেটি হলো আজ এই কলকাতার বুকে বা গোটা পশ্চিমবঙ্গের বুকে ছোট থেকে বড়, সাবেকি থেকে বারোয়ারি সমস্ত কিছু মিলে প্রায় 3,500-এর উপরে পুজো কিন্তু আজ হয়। এই যে পুজোগুলোর পিছনে যে খরচ, যখন গভর্নমেন্ট প্রথম পুরস্কার দেবে বলে ঘোষণা করলো 1985 সালে বা তার ওই আশপাশে ওই সময়টায় দাঁড়িয়ে যুগান্তর নামে একটি পত্রিকা এবং সঙ্গে আনন্দবাজার পত্রিকা তারা একটা তথ্য তুলে ধরেছিল, যেখানে তারা বলেছিল যে 120 কোটি টাকা কিন্তু খরচ সেই সময়ের দিনে দাঁড়িয়ে হচ্ছে বা হয়ে চলেছে। তো কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোর সংখ্যা এই 3,500 কম বেশি আরও বেড়েছে। বহু পুজো বন্ধ হয়েছে, বহু পুজো চালু হয়েছে, পুজোর যে মাধুর্য আরও বেড়েছে, পুজোর যে সৌন্দর্য, পুজোর পিছনে যে মানুষের যে আরও উৎসাহ সেটা বেড়েছে, পাশাপাশি কিন্তু খরচও বেড়েছে। কিন্তু আবারও বলছি, মজুমদার ট্রাভেলস কিন্তু এই যে খরচের যে পরিমাণটা বললো 120 কোটি, তারা কিন্তু সত্যতা মজুমদার ট্রাভেলস যাচাই করেনি। তো আস্তে আস্তে এই পুজোর যে মাধুর্যটা বাড়ানোর জন্য আমাদের গভর্নমেন্ট 2016 সালে একটি র্যালি চালু করলো, দুর্গাপুজো কার্নিভাল, যাতে পুজোর মাধুর্য আরও বেড়ে উঠল। এই মাধুর্য বেড়ে ওঠার পাশাপাশি এই পুজোটা তখন কী হলো, বহু বছর আগেই হয়েছে, এখনও আস্তে আস্তে হচ্ছে। এই পুজো কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ ছেড়েও গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যেখানে যেই প্রান্তে, বিশ্বের যেখানে যেই প্রান্তে বাঙালি অবস্থান করছে, পুজো কিন্তু সেখানেই হচ্ছে। এটা কিন্তু একটা ঐতিহ্য, আপনার আমার সকলে কিন্তু একটা ঐতিহ্য। তো 2016 সালে যখন কার্নিভাল শুরু হলো, পুজোগুলো এর মধ্যে অংশগ্রহণ করা শুরু করলো, কিন্তু সেই আপনার আমার যে কষ্টের সময়, ভয়ঙ্কর সময় 2020 চলে এলো। প্যান্ডামিক বলুন বা এপি প্যান্ডামিকই বলুন না কেন, সারা বিশ্ব জুড়ে মহান মৃত্যুগামী ভাইরাস করোনা ভাইরাস, এই পুজোর বিঘ্নতা তিনি ঘটালেন। এত বছর ধরে যেটি চলে আসছিল তার মাঝে বিঘ্নতা এই করোনা ভাইরাস কিন্তু ঘটালো। 2020 সালে থেকে 21 সাল, এই দুটো বছর যখন বিঘ্নতা ঘটলো, মানুষ কিন্তু ঠিকভাবে এই পুজোর আনন্দ করতে পারল না। কিন্তু এই 21 সাল যখন শেষের দিকে করোনার যখন আস্তে আস্তে কমতে থাকলো, মানুষ কিন্তু আবার পুনরায় এই পুজোর মধ্যে তাদেরকে অংশগ্রহণ করালেন এবং আগের থেকে আরও বেশি মাত্রায় অংশগ্রহণ করালেন।
যেটা সত্যি একটা ঐতিহ্য তো বলাই যায় না, এটা থেকে বোঝায় যে ঐতিহ্যটা মানুষ কতটা পরিমাণে বহন করে। তো এইটা দেখে না গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট সবাই আরও উৎসাহিত হলো। সালটা 2021 সালের শেষের দিকে ভারতীয় ইন্ডিয়ান কালচারাল মিনিস্ট্রি এবং ইউনেস্কোর একজন প্রতিনিধি তপতী গুহ ঠাকুরতা তিনি ঠিক করলেন, এবং তারা সকলে মিলে ঠিক করলেন এই পুজোকে একটা স্বীকৃতি দেওয়া উচিত। তো স্বীকৃতি পারপাস ইউনেস্কোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই পুজোকে তারা কালচারাল হিউম্যানিটি হিসাবে, যে ওয়ার্ল্ড কালচারাল হিউম্যানিটি বা কালচারাল হিউম্যানিটি একটা স্বীকৃতি তারা কিন্তু এই দুর্গা পুজোকে দিল। এতে পুজোর মান আরও বাড়লো ইউনেস্কোর স্বীকৃতিটা পেয়ে। আজ এই পুজো শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের আপনার বাঙালি নয়, সারা বিশ্বের বাঙালি একত্রিত হয়ে এই 5 থেকে 7টা দিন তারা আনন্দ করে। এই কারণে এই পুজোটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট শ্রেণী মানুষের জন্য নয়। যে মানুষ সারাদিন চাকরি করে সেও কিন্তু পুজোর মধ্যে অংশগ্রহণ করছে। যেই মানুষটা পুজোর দিনগুলোর মধ্যে প্রথম দিকে ব্যবসা বাণিজ্য করে পেটে রুজি রুটির জন্য, সেও কিন্তু রাতের বেলা কিন্তু তার পরিবারের সঙ্গে এই পুজোটা অংশগ্রহণ করছে। তা আজ এই পুজোটা মান আরও বেড়ে উঠছে। লাইটিং, পুজোর প্যান্ডেল, সাথে মানুষের শপিং, সমস্ত কিছু আরও আস্তে আস্তে বাড়ছে, আনন্দও বাড়ছে। তাই এই মজুমদার ট্রাভেলস এই আশাটাই রাখবে যে এত বছর ধরে যেই আনন্দটা বয়ে এলো সেই আনন্দটা যেন আজও বয়ে চলে, এবং আগামী দিনেও যেন জেনারেশন ওয়াইজ এই আনন্দটা যেন আরও বাড়তে থাকে, কমতে যেন না থাকে। তা চলুন, এত ইতিহাস তো আপনাদের বললাম। এই ইতিহাসের সঙ্গে পাশাপাশি আপনারা ঠাকুর দেখবেন। তো ঠাকুরের এই প্রায় কম বেশি করে আমরা যখন কিছু ইনফরমেশান জোগাড় করতে চেষ্টা করলাম, তাহলে দেখলাম, দেখুন ভিডিওটা লেন্থি করে তো লাভ নেই, কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আরও দেবো, কিন্তু যতটা পারবো, যতটা নেসেসারি ততটাই দেওয়ার তো দরকার। সেখান থেকে দাঁড়িয়ে এই যে ডায়েরিটি, এটি একটি পুঁথি বলতে পারেন আমার। তো এর মধ্যে প্রায় 79টি পুজোর থিম আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখতেই পারবেন এই নিচ থেকে এই পাতায় এবং পরের পাতাতেও কিন্তু আমি এই যে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, এখানে কিন্তু থিমগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এত ক্লাব নাম তো মনে রাখা সম্ভব নয় না। তো এই ভিডিও শেষে থিমগুলো আমি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো, কোথাকার থিম, কোন প্যান্ডেলে কীরকম থিম করেছে, আপনাদের জানতে সুবিধা হবে, যেতেও সুবিধা হবে। আপনাদের কাছে ইনফরমেশান আগে থেকে চলে যাবে যে কোন পুজো কোন থিমটা হয়েছে, কোন থিমটা আপনারা দেখবেন, কোনটা নয়। তো আজ এই পুজো দেখতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টই অনেক সহযোগিতা করে। কীরকম? আগে মানুষ পুজো দেখতো বাসে, ট্রামে, আজ কিন্তু মানুষ সেটা দেখে, সেটা তো একটা মানুষের বাড়তি উন্মাদনা। কিন্তু এর পাশাপাশি ট্রেন তো রয়েছে, ট্রেনের সংখ্যাও বেড়েছে, মেট্রো, এই মেট্রো সিটিতে মেট্রো অংশগ্রহণ করেছে। আগে ছিল হলুদ ট্যাক্সি, পরে হলো সাদা ট্যাক্সি যার নাম নো রিফিউজাল ট্যাক্সি। আজ কিন্তু ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ, কোন অ্যাপসের ছড়াছড়ি নেই বলুন তো? ঠাকুর দেখা কিন্তু আজ বহু সহজ হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে মানুষের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোন ঠাকুর দেখবো, কোনটা দেখবো না, কোথা থেকে শুরু করলে ঠাকুর দেখাটা কমপ্লিট করতে পারবো, একটা প্ল্যানিং কমপ্লিট করতে পারবো, কোনটা পারবো না। তাতে কিন্তু দেখুন কম বেশি ঠাকুর আপনি আমি সবাই দেখি, বহু মানুষ রাস্তাঘাট জানি, কিন্তু কাজের সঙ্গে সঙ্গে না কি বলুন তো, কোন প্যান্ডেলটা কোথায় হচ্ছে, কোন ক্লাবটা কোথায় অবস্থান করছে, কোন রাস্তাটা কোথায়, ভুলে অনেকেই যায়, বা অনেকে জানেও না। তাই এই প্রথমে ভিডিও শুরুতে বলেছি যে ইতিহাস যেরকম তুলে ধরার চেষ্টা করলাম, সেরকম কিন্তু এই কোন প্যান্ডেলগুলো কোথায় অবস্থান করছে এবং সাথে কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, সম্পূর্ণটা তুলে ধরার ছোটো করার একটা চেষ্টা আপনাদের কাছে আমি করছি। এবার এই প্যান্ডেল হপিংটা যে আপনারা করবেন, তার যে রাস্তাঘাট সেটাকে একটা তুলে ধরার চেষ্টা করবো। দেখুন এত ক্লাব তো মনে রাখা সম্ভব না যে প্রথমেই কমা চেয়ে নিচ্ছি, যখন এই পোর্শনটা শুরু করছি ডায়েরিতে কিন্তু আমার কিছুটা চোখ বোলাতেই হবে। তো ফার্স্টে শুরু করবো আমরা দমদম লাগোয়া, সেটা হচ্ছিল স্মৃতির মোড়। স্মৃতির মোড়েও কিন্তু বেশ কিছু পুজো হয়, দমদম জংশন সারাউন্ডিং এরিয়া। তো স্মৃতির মোড়ে বেশ কিছু পুজো যেগুলো হয় আমরা জানতে পেরেছি, তার মধ্যে হচ্ছিল গিয়ে একটি স্মৃতি সার্বজনীন, সাথে বন্ধু দল, সাথে স্মৃতি রয়পাড়া সার্বজনীন। এছাড়া বেশ কিছু পুজো কিন্তু বর্ণগুলি মোড় থেকে স্মৃতির মোড় অব্দি কিন্তু হয়। এটা কিন্তু নর্থ কলকাতার একটা কিন্তু সাথে নর্থ 24 পরগনার সারাউন্ডিং পার্ট, এখানে কিন্তু পুজোটা হয়, আপনারা দেখার চেষ্টা করবেন। সাথে এর পাশাপাশি যদি আমরা এগিয়ে চলি নর্থ কলকাতার বুক ধরে, তাহলে কিন্তু আরও একটি ফেমাস জায়গা হচ্ছিল, বা আরও কয়েকটি ফেমাস জায়গা যেগুলো বলতে পারি সেগুলো হচ্ছিল টালা, মানে টালা পার্ক সারাউন্ডিং এরিয়া, বেলগাছিয়া এবং পাইকপাড়া। সেখানকার কিন্তু বেশ কিছু পুজোর মধ্যে হচ্ছিল 14 পল্লী, আপনার হচ্ছিল 95 পল্লী যে পুজোটা যেখানে হয়, জায়গা হচ্ছিল প্রগতিক পাড়া 95 পল্লী, সাথে
বেলগাছির সাধারণ উৎসব একটা পুজো, এবং টালা প্রত্যয় যেটি ফেমাস টালা প্রত্যয় সেটাও কিন্তু সেখানে অবস্থান করে। টালা প্রত্যয় যে আছে, টালা কিন্তু আর একটা পুজো আছে যেটা আপনাদের বলছি আস্তে আস্তে। এবং সাথে বেলগাছির কেন্দ্রীয় সার্বজনীন এই পুজোটাও কিন্তু, এই সমস্ত কটা পুজোর সাথে আরও বহু ছোটো বড়ো পুজো যেগুলো কিন্তু এই টালা পার্ক, পাইকপাড়া, বেলগাছিয়া সারাউন্ডিং এরিয়াতে কিন্তু অবস্থান করে। এর পরবর্তী সময় আপনারা যদি এই নর্থ কলকাতা বুক ধরে আরও এগিয়ে যান, তাহলে এর কাছাকাছি পাবেন হচ্ছে হলো কি দমদম পার্ক, শ্রীভূমি, লেকটাউন এবং কালিন্দিও কিন্তু সারাউন্ডিং এরিয়াতে অবস্থান করে। তো দমদম পার্কে ভারত চক্র, তরুণ দল, তরুণ সংঘ, এদিকে কালিন্দিতে হাউজিং কমপ্লেক্সের পুজো, এদিকে লেকটাউনে অধিবাসীবৃন্দ, শ্রীভূমিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, পাশে শ্রীভূমির পাশে যে গোলাঘাটা স্পোর্টিং ক্লাব, বহু কম বেশি পুজো কিন্তু হয়। পুজোগুলো এখানে কিন্তু খুবই কিন্তু সুন্দর। এই যে পুজোগুলো এবছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু ডিজনিল্যান্ড করছে, প্যারিসকে তুলে আনার চেষ্টা করছে এখানে ডিজনিল্যান্ড। যাবেন কিন্তু, আমি তো যাবই। তো এরপরে পাশাপাশি আপনি যদি চলে যান বিধাননগরের দিকে, উল্টোডাঙ্গা বিধাননগর, সেখানে যদি আপনার ঠাকুর দেখেন, সেই ঠাকুরগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু পুজো কিন্তু সেখানে হয়। সেই পুজোগুলোর মধ্যে যেগুলো আপনারা চেষ্টা করেন যে আপনারা জানতে পারবেন বিধাননগর ওই এলাকাতে, সেটা হচ্ছে হলো গিয়ে আপনার তরুণ কবিরাজ বাগান, কর বাগান, তেলেঙ্গা বাগান, এই পুজোগুলো তো আপনাদের কাছে এখানে হয়। সাথে আরও যে সমস্ত পুজোগুলো ওখানে আপনারা পাবেন সেগুলো হচ্ছে হলো গিয়ে একটি আপনার গৌরীবাড়ি পুজো একটি হয় বা আপনার খান্নার মুখে, প্রত্যেকটা পুজো আপনার কম বেশি করে পাবেন। তো এছাড়া ওই পুজোগুলো তো হলোই, হওয়ার পরে এবার আপনারা যদি যান সেটা হচ্ছে হলো গিয়ে বাগবাজার, তার আশেপাশে যে এরিয়া। তো বাগবাজার সার্বজনীন একটা কিন্তু সাবেকি পুজো, বারোয়ারি পুজোর সঙ্গে তাল মিলেও কিন্তু আর সাবেকি পুজোর সঙ্গে তাল মিলে দৌড়ে চলেছে এই বাগবাজার সার্বজনীন। সাথে ওখানে কিন্তু হয় টালা বারোয়ারি। এবার আপনি চলে আসুন হচ্ছে হলো গিয়ে হাতিবাগান সারাউন্ডিং এরিয়া, শ্যামবাজার সারাউন্ডিং এরিয়া। ওখানে আপনারা পাবেন নলিন সরকার স্ট্রিট পুজো, যেটা খান্না এবং হাতিবাগানের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। এছাড়া পাবেন শিকদার বাগান সার্বজনীন সরস্বতী উৎসব, সঙ্গেও পাবেন হচ্ছিল কাশী বোস লেক সর্বজনীন দুর্গা উৎসব। শ্যামবাজার পল্লী সংঘ আছে, হাতিবাগান নবীন পল্লী আছে, শ্যামবাজার সার্বজনীন দুর্গা উৎসব আছে, শ্যামবাজার নয় পল্লী আছে, সমস্ত কিছু কিন্তু এগুলো আছে। এছাড়া আপনারা যদি দেখতে যান পাশেই পাবেন কিন্তু শোভাবাজার, সেই বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি, যার কথা প্রথমে আপনাদের বললাম, সেই রাজা নবকৃষ্ণদেবের পুজো আজও তার ঐতিহ্য বহন করছে সেই শোভাবাজার রাজবাড়ি। এছাড়া ওখানে পাবেন কুমারটুলি পার্ক, তার পুজো, কুমারটুলি সার্বজনীনের পুজো, শ্যামবাজার এবং শোভাবাজার রাস্তার মাঝামাঝিতে পাবেন জগৎ মুখার্জি পার্কের পুজো। এছাড়া পাবেন আইডলা সার্বজনীন, আইডলা যুবকবৃন্দ, বেনিয়াটলার পুজো। এছাড়া পাবেন যেখানে মানুষের মানে মৃত্যু ঘটলে যেখানে মানুষকে আমরা দাহ করি, ঠিক তার পাশাপাশি জায়গাতে নিমতলার যে এরিয়া, সেখানেও কিন্তু একটা বিখ্যাত পুজো হয় যার নাম হচ্ছিল নিমতলা সার্বজনীন। এছাড়া পাথরিয়া ঘাটা তো আছে, পাথরিয়া ঘাটায় পাঁচের পল্লী, দর্জিপাড়া খুব ফেমাস একটা পাড়া কিন্তু নর্থ কলকাতায়, আপনারা জানেন দর্জিপাড়া সার্বজনীন। এই সমস্ত পুজোগুলো কিন্তু নর্থ কলকাতা বা উত্তর কলকাতায় কিন্তু তাদের সাবেকিয়ানা বা বারোয়ারি পুজো যাই হোক না কেন তাদের ঐতিহ্য বহন করে চলেছে। এরপরে যদি আপনারা চলে যান গিরিশ পার্ক এরিয়ায়, সেই বিখ্যাত গিরিশ পার্ক, সেই গিরিশ পার্ক যে এরিয়া, সেই এরিয়াতে কিন্তু পুজোগুলো কিন্তু মধ্যে একটি বিখ্যাত পুজো আপনাদের বলেছিলাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এছাড়াও কিন্তু হয় সিমলা ব্যায়াম সমিতি, চালতা বাগান এবং 37 পল্লীর পুজো, রবীন্দ্রকাননের পুজো একটা হয়। কিন্তু এই সময় একটা নাম খুব ফেমাস নামটার মধ্যে একটু অন্যরকম আছে, সেটা হচ্ছে চোরবাগান সর্বজনীন। নামটা কীরকম না বল, চোরবাগান সর্বজনীন, এই পুজোটাও কিন্তু এখানে হয়। তো আস্তে আস্তে বহু নর্থ কলকাতা পুজো আপনাদের বললাম। এছাড়া আরও নর্থ কলকাতায় বেশ কিছু পুজো যেগুলো আছে, যার মধ্যে হচ্ছে লোক সেন্ট্রাল এভিনিউর উপরে যেগুলো শিয়ালদা বা সেন্ট্রাল এভিনিউ সারাউন্ডিং যে পুজোগুলো হয়, যার মধ্যে কলেজ পড়ুয়াতে খুব বিখ্যাত বা কলেজ পড়ুয়াতে একটা নস্টালজিয়া জায়গা হচ্ছিল কলেজ স্কোয়ার। আমি নিজে একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের কিন্তু না কী বলতো ছুটির দিনে একটা আনন্দের জায়গা ছিল হচ্ছে কলেজ স্কোয়ার। এই কলেজ স্কোয়ারে কিন্তু ফেমাস পুজো হয়, যেটাও কিন্তু অনেকটা সাবেকি পুজো, কলেজ স্কোয়ারের পুজো। এছাড়া পাশেই হয় সন্তোষ মিত্র স্কোয়ার। এছাড়াও আপনার হয় হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ার পুজো এবং শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবও কিন্তু ওখানে আছে। এবং এই নর্থ কলকাতার মধ্যে একটি বিলাসবহুল এরিয়া বলতে পারেন, যেটি প্রথম থেকে না হলেও
লাস্ট 15-20 বছর ধরে কিন্তু তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো এই কলকাতাকে উপহার দিয়েছে। তার নাম হচ্ছিল বিধাননগর বা সল্টলেক। সেখানে কিন্তু বহু ব্লক আছে, বিজে ব্লক, সিএ ব্লক, এফডি ব্লক, এদিকে হচ্ছিল এবি ব্লক, একে ব্লক, এই ব্লক, বহু ব্লক পুজো ওখানে কিন্তু আছে। এই পুজোগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, সল্টলেকও কিন্তু খুব ফেমাস। এবং এর পাশাপাশি হলো ফুলবাগান কাকুরগাছি এরিয়া, এইখানে কিন্তু আপনারা বেশ কিছু পুজো আপনারা পাবেন, যার মধ্যে পাবেন এই, আবারও বলছি, এই সমস্ত পুজোগুলোর নাম, এই ৭৯টা পুজো, ভিডিওটা লেন্দি হচ্ছে জানি, একটু দেখবেন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে বানাচ্ছি। তো ভিডিওটার মধ্যে শেষের দিকে এই ৭৯টা ভিডিও, আরও বহু ভিডিও আছে, মানে বহু পুজোর নাম আছে, ক্লাবের নাম সব তো দেওয়া সম্ভব নয়, কিন্তু যেগুলো একটু বড় সেগুলোর আমি নর্থ কলকাতা, সাউথ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সমস্ত যেখানে যেখানে যা পুজোর নাম আমি পেয়েছি জোগাড় করতে, তার ইনফরমেশানটা আমি লাস্টে দিয়ে দেবো আপনাদের দেখতে সুবিধা হবে। তো এবার ফুলবাগান কাকুরগাছি এরিয়াতে যে সমস্ত পুজোগুলো হচ্ছে, তার মধ্যে কিন্তু হলো বেলেগাড়া ৩৩ পল্লী পুজো, কাকুরগাছি যুবকবৃন্দ, কাকুরগাছি মিতালি সংঘ, এছাড়া হচ্ছে হলো কি ত্রিনয়নী, নবমিলন দুর্গাপূজা, বেলেগাড়া শান্তি সংঘ, বেলেগাড়া মিত্র সংঘ, কাদাপাড়া শ্রী যে পুজোটা হয় শ্রী দুর্গাপূজা কমিটি, বাগমারি ক্লাব, কিশোর সংঘ ক্লাব, বহু ক্লাব এখানে অবস্থান করে। এই পুজোগুলো কিন্তু খুব বিখ্যাত পুজো বেলেঘাটা এবং ফুলবাগান সারাউন্ডিং এরিয়া, ছোটো বড়ো মিলে, সব পুজোর তো বাজেট এক হয় না, কিন্তু আপনারা দেখবেন ভালো লাগবে। এর পাশাপাশি যদি আমি চলে যাই এবার একটুখানি দক্ষিণ কলকাতা, যেটাকে বলে সাউথ কলকাতা, সেখানে হচ্ছে হলো গিয়ে প্রথমে যদি শুরু করি সেটা হচ্ছে নাকতলা, টালিগঞ্জ বা হরিদেবপুর, এই এরিয়ার সারাউন্ডিং। নাকতলা উদয়ন সংঘ খুব বিখ্যাত কিন্তু পুজোটা। তার পাশেই কিন্তু যদি চলে আসেন টালিগঞ্জ হয়ে হরিদেবপুর, সেখানে আপনারা পাবেন হরিদেবপুরে হচ্ছে হলো গিয়ে না যে ৪১ পল্লী, হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, এছাড়া আপনার তো ওখানে আছেই হচ্ছে লোকে মধ্যবিধানপল্লী সার্বজনীন, সুভাষপল্লী সার্বজনীন, এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু হচ্ছে লোক হরিদেবপুর বা নাকতলা, এই পুরো বেল্টটাকে কভার করে এই সারাউন্ডিং এরিয়াতে পুজোগুলো কিন্তু অবস্থান করে। এবার ওখান থেকে যদি চলে যান আপনার হচ্ছে লোক বেহালা। বেহালা কিন্তু আমাদের কলকাতা কিন্তু খুব ফেমাস একটা জায়গা, একজন ব্যক্তির জন্য। কার জন্য বলুন তো? একদম ঠিক ধরেছে, বিখ্যাত ক্রিকেটার আমাদের ভালোবাসার দাদা শ্রী সৌরভ গাঙ্গুলির নামে কিন্তু বেহালা কিন্তু খুব সুনাম, খুব স্বীকৃতিপূর্ণ একটি জায়গা। এখানে কিন্তু বেশ কিছু পুজো কিনে হয়। এই বেহালা, বরিশা, তারাতলা, এই সারাউন্ডিং এরিয়ায় কিন্তু বেশ কিছু পুজো হয়, যার রোডটার নাম হচ্ছে ডায়মন্ড হারবার রোড। এই পুজোগুলির মধ্যে হচ্ছে একটা বেহালা আদর্শ পল্লী, বেহালা ৪১ পল্লী, 11 পল্লী, বেহালা 11 পল্লী, বরিশা জনকল্যাণ সংঘ দুর্গাপুজো, বরিশা ক্লাব দুর্গাপুজো, বেহালা ফ্রেন্ডস দুর্গাপুজো, যেটা ফ্রেন্ডস ক্লাব দুর্গাপুজো যেটাকে বলা হয়, বেহালা প্লেয়ার্স কর্নার, এছাড়া বরিশা মিলনী সংঘ, বেহালা নতুন সংঘ, বরিশা সার্বজনীন, বরিশা যুবকবৃন্দ, বেহালা নতুন দল, বরিশা উদয়নপল্লী, বহু। এই সমস্ত ছোটো বড়ো পুজোগুলো কিন্তু এই এরিয়াতে কিন্তু হয়েই থাকে, আপনারা দেখবেন। হ্যাঁ, একটা কথা বলছি, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ বুঝতেই পারছেন এত ক্লাবের নাম মনে রাখাটা সম্ভব নয়। এই যে বললাম পুঁথি, এটা দেখে আপনাদের জানাচ্ছি, একটু ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করে দেবেন। কিন্তু চেষ্টা করছি ক্লাবগুলোর নাম এবং কোথায় কোন পুজোটা অবস্থান করে বলা, এরপরে রুটম্যাপটা বলব। একটু ভিডিওটা বড় হচ্ছে, প্লিজ দেখবেন, আপনাদের জন্যই কিন্তু করা। এরপরে যদি চলে আসে সেটা হচ্ছে কি কালীঘাট, রাসবিহারী এভিনিউ, নিউ আলিপুর, এই সারাউন্ডিং এরিয়া। এখানে যদি আপনারা দেখেন, এখানে পাবেন কিন্তু হচ্ছে গিয়ে মুদিয়ালি একটা ফেমাস পুজো, কিন্তু শিব মন্দির একটা ফেমাস পুজো, এছাড়া পাবেন সুরুচি সংঘ না, এছাড়া পাবেন হচ্ছে গিয়ে চেতলা অগ্রণী, ত্রিধারা সম্মেলনী, দেশপ্রিয় পার্ক, খুব ফেমাস এই পুজোগুলো কিন্তু হয়। ৬৬ পল্লীর পুজোটা হয়, ৬৪ পল্লীর পুজোটাও কিন্তু এখানে হয়। এই পুজোগুলো আপনারা দেখবেন। এবং এই পার্শ্ববর্তী যে কী বলুন তো, বালিগঞ্জ গড়িয়াহাট পুজোটা, এই বালিগঞ্জের গড়িয়াহাট পুজোটা, এই পুজোটার মধ্যে কিন্তু এই এরিয়ার মধ্যে যে বিখ্যাত যে পুজো হচ্ছে একডালি এভারগ্রিন, সিঙ্গি পার্ক সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল, বালিগঞ্জ অ্যাসোসিয়েশন, গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক, এছাড়া বালিগঞ্জ ২১ পল্লী, ৬৪ পল্লী, গোলপার্ক সার্বজনীন, ফাল্গুনী সংঘ, এই সমস্ত পুজোগুলো তো আছে, খারাপ কিন্তু লাগবে না। এবং এইখান থেকে যদি আপনারা দেখেন, এর পার্শ্ববর্তী এরিয়া কিন্তু আরও পুজো আছে, যেগুলোর মধ্যে পড়ে কিন্তু হচ্ছে ঢাকুরিয়া গোলপার্ক তার এরিয়া।
ঠাকুরিয়া কিন্তু বাবুবাগান, সেলিমপুর, সিঙ্গি পার্ক, যেটি বালিগঞ্জে থাকলেও এই পার্কের সঙ্গে একটা নাম মিল পাবেন, কী বলুন তো, সেটা হচ্ছে যোধপুর পার্ক। এই যোধপুর পার্কের পুজোটা কিন্তু এই ঢাকুরিয়া এরিয়াতেই কিন্তু হয় এবং 95 পল্লী ঠিক তার পাশেই এই পুজোগুলো কিন্তু খুব ফেমাস পুজো সাউথ কলকাতায়। এবং আরও কিছু পুজো যার মধ্যে কসবা বোসপুকুর এরিয়াটাও পড়ে, যার মধ্যে আপনারা পাবেন বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির এবং পাবেন কাটাপুকুর দুর্গা পুজো, সাথে পাবেন হচ্ছে হলো রাজডাঙ্গা নবোদয়ন সংঘ, যেটা বেশ কিছু বছর ধরে খুব ফেমাস আপনাদের কাছে। বেশ কিছু 2-1 বছর আগে একটা খুব সুন্দর একটা মন্দির তৈরি করেছিল, আমরাও গেছিলাম দেখতে, আশা করি আপনারাও গেছিলেন। তো এছাড়াও কিন্তু বহু পুজো কলকাতা অবস্থান করে, তো চেষ্টা করবেন সেগুলোকে দেখার, কভার করার যতটা পারবেন, শরীরে কষ্ট না দিয়ে যতটা পারবেন আনন্দ করবেন, মজা করবেন। বহু ক্লাবের নাম আপনাদেরকে বললাম। এদিকে নর্থ কলকাতায় দমদম পার্ক শ্রীভূমি এরিয়া বলুন, কুমারটুলি এরিয়া বলুন, বাগবাজার হাতিবাগান শ্যামবাজার এরিয়া বলুন, বিধাননগর এরিয়া বলুন, এদিকে সাউথ কলকাতায় টালিগঞ্জ, বেহালা, গড়িয়াহাট, নিউ আলিপুর, বেহালা, সব জায়গার এরিয়ার নামে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনারা যাবেনটা কীভাবে? যাবেন যদি বলা যেতে পারে স্মৃতির মোড়। স্মৃতির মোড়ে যদি আপনারা বাই বাস আসেন, স্মৃতির মোড়ে আপনারা নামবেন বাসে করে, যদি যেটা বিটি রোডের উপরে, যদি ট্রেনে করে আসেন, দমদম কিন্তু বেস্ট জায়গা। দমদম জংশনে নামবেন, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা টালা পার্ক যাবো, এই অটো স্ট্যান্ডটা কোথায়, মেট্রো স্টেশনের বাইরে বা ট্রেন স্টেশনের বাইরে কিন্তু আছে। জিজ্ঞাসা করবেন, দেখবেন সামনে বিবেকানন্দ স্ট্যাচু আছে। কোনো রিজার্ভ গাড়িতে যাবেন না, ভাড়া কিন্তু 10 থেকে 15 টাকার মধ্যে সীমাবদ্ধ। অটোতে চলে যাবেন, ঠাকুরগুলো দেখবেন। ওই যখন যাবেন স্মৃতির মোড়ে পেয়ে যাবেন। ঠিক সেমনি কিন্তু টালাতে যাওয়ারও কিন্তু অটো সেখান থেকেই পাবেন, চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার বলি দমদম পার্ক এরিয়াতে যাবেন, শ্রীভূমি এরিয়াতে যাবেন। আপনি যদি শুরু করেন যে স্মৃতির মোড় দিয়ে আপনি চলে আসুন টালা পার্কের এরিয়াতে, পুজোগুলো দেখুন। টালা পার্ক থেকে একটা রাস্তা দিয়ে আপনি সোজা চলে যেতে পারেন বাগবাজারের দিকে, একটা রাস্তা দিয়ে চলে আসতে পারেন হচ্ছে লোক বেলগাছিয়া, পুজোগুলোকে দেখি বেলগাছিয়া মোড়ে এসে ওখান থেকে আপনি অটো বা বাস পেয়ে যাবেন। বাসে করে চলে আসুন দমদম পার্ক। এছাড়া যদি আপনি দমদম থেকে শুরু করেন, দমদম জংশন স্টেশন থেকে বেরিয়ে আসুন 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে, বেরিয়ে আসতে দেখবেন একটা অটো স্ট্যান্ড পড়ে ওখানে। রাত পিরেত হোক বা যখনই হোক, দমদম রোড এখন এই বছর পুজোতে দমদম রোডটা মাঝখানে কিছুটা ভেঙেছে, রাস্তাটা বন্ধ আছে, আগামী পুজোতে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও বলবো, বহু অটোওয়ালার প্রবণতা আছে আপনাদেরকে মিসগাইড করে বলবে রাস্তাটা অনেক বড়, আপনাকে রিজার্ভ করার কথা। প্রচুর টাকা আপনাদেরকে চেয়ে বসবে টোটোওয়ালারা, যাবেন না। আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওখান থেকে অটোতে উঠবেন, অটোটা যেখানে গিয়ে নামাবে সেখানে নেমে যাবেন, খাল আছে, সাইডে ব্রিজ আছে, রাস্তাটা পার করবেন, অটো পেয়ে যাবেন। আবার যেখানে নামাবে সেখানে নামবেন। প্রথমে নামাবে হচ্ছিল আপনার দমদম স্টেশন থেকে হনুমান মন্দির নামক একটি এরিয়াতে, দেখবেন হনুমান একটা বড় মন্দির আছে, সেখানে খালটা পার করলে ওখান থেকে অটোতে করে উঠে নাগাই বাজারে নামাবে। নাগাই বাজার থেকে অটো পাবেন, দমদম পার্কে নেমে যাবে। একটু কষ্ট হবে, 3টে অটো ব্রেক করবেন, আপনার মাথা পিছু খরচা 30 টাকায় নেমে আসবে। রিজার্ভ যদি করেন সেই খরচাটায় চলে যাবে পার 80 থেকে 90 টাকা, 100 টাকাও চলতে পারে। আপনার ভালোর জন্য জানিয়ে রাখলাম। এছাড়াও আরেকটা রাস্তা আছে, অটো স্ট্যান্ডের ঠিক পাশে উল্টো দিকে দেখবেন টোটো স্ট্যান্ড আছে। টোটো করে বলবেন যে আমরা দমদম পার্ক এরিয়া বা কালিন্দী এরিয়ায় নেমে যাবো, কালিন্দী খালপাড়ে নামবো। কালিন্দী খালপাড় নামটা মনে রাখবেন, কালিন্দী খালপাড়। খালপাড়ে যদি নামেন, পা হেঁটে 10 মিনিট খালপাড় দিয়ে হেঁটে যাবেন, দেখবেন রাস্তাটা যেখানে পড়বেন সেখানে দমদম পার্কের গেট। 15 থেকে 20 টাকা পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এত টাকাটা আপনার সাশ্রয়, যে টাকাটা আপনি পুজো অন্য প্যান্ডেল দেখতে গিয়ে খরচা করুন, আপনার সময়ও বাঁচবে, টাকাটাও বাঁচবে। এবার আপনি যদি এখান দিয়ে চলে গেলেন দমদম পার্ক, শ্রীভূমি ইলেকট্রনিক ঠাকুর দেখলেন, এসে আপনি বিটি রোডে যশোর রোডে উঠলেন, বাস ধরলেন, চলে গেলেন বিধাননগর। বিধাননগরের হাটকো মোড়ের আগে বিধাননগর মোড় পড়বে, নামবেন, হাটতে ঠাকুর দেখতে দেখতে গৌরীবাড়ির আগে ব্রিজ পড়বে, ব্রিজ পার করে গিয়ে খান্না মোড়ে নামবেন। ষষ্ঠী সপ্তমীতে মেট্রো কম চললেও তো আপনারা জানেন, অষ্টমী নবমী সারা রাত মেট্রো তো কোনো অসুবিধা হয় না, বাস তো কম বেশি সারা রাত চলে, ট্রেনও কম বেশি সারা রাত চলে। তো খান্না মোড়ও বেশ কিছু ঠাকুর ওখানে হয়, আপনারা দেখবেন। দেখে হাতিবাগান এরিয়াতে চলে আসবেন। হাতিবাগান এরিয়াতে ঠাকুরগুলো একই রাস্তা, ওই ননীন সরকার স্ট্রিট যেটা বললাম, খান্না মোড় থেকে টুয়ার্ডস ননীন সরকার স্ট্রিট ঠাকুরটা দেখে হাতিবাগান মোড়ে এসে বাঁদিকে যদি চলে যান কাশীবোস লেন যাবেন, আর ডান দিকে চলে আসবে চলে গিয়ে হাতিবাগান রোডের উপরে সমস্ত পুজোগুলো হয়, শ্যামবাজার পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড়ে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে মেট্রো স্টেশন আপনাকে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, গাড়ি ঘোড়া ওখান থেকে পেয়েই যাবে। হ্যাঁ, ওলা উবের টেন্ডেন্সি থাকে ক্যান্সেল করে দেওয়া, করে দিই, কোনো অসুবিধা নেই, ধৈর্য ধরুন,
এখন নতুন একটা অ্যাপস আছে ইনড্রাইভ, ওখান থেকেও ট্যাক্সি পেয়ে যাবে। যদি সেখানেও না পান, বাস পাবেন। সামনে এগিয়ে গেলে মেট্রো স্টেশনও থাকে, অন্যান্য গাড়ি ঘোড়া থাকে, চিন্তার কোনো কারণ নেই। মন খুলে আনন্দ করুন, গাড়ি ঘোড়া পেয়েই যাবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ শহর কলকাতা, এখানে গাড়িওয়ালারা কিন্তু আপনাদের অপেক্ষায় থাকে, আপনারা যেমন গাড়ির অপেক্ষায় থাকে। এরপরে আপনারা চলে যান সেই শ্যামবাজার থেকে যে রাস্তাটা বাদিকে ঘুরে যাচ্ছে মনিন্দ্র কলেজের রোড, সেই রোড ধরে চলে যান হচ্ছে গিয়ে জগৎ মুখার্জি পার্ক হয়ে কুমারটুলি, আইটলা, বেঞ্জাতলা পুজোগুলো দেখে ওই রাস্তা ধরে আপনারা চলে আসুন। সোজা রাস্তা কুমারটুলি, আইটলা, বেঞ্জাতলা পুজো থেকে সোজা রাস্তা ধরে চলে আসবেন। দেখবেন যেখানে এসে পড়বেন সেন্ট্রাল এভিনিউ, রাস্তার উল্টো পারে শোভাবাজার মেট্রো স্টেশন। একদম খুব সুন্দর রাস্তা সেন্ট্রাল এভিনিউ এই রাস্তা। এবার আপনি যদি চান শিয়ালদার দিকে যাবেন, সেন্ট্রাল এভিনিউ সোজা চলে যান। এরপরে আছে এমজি রোড, মোহাম্মদ আলী পার্ক পুজোটা হয়। সেখান থেকে যেগুলো জিজ্ঞাসা করবেন, আপনাকে সেন্ট্রাল এভিনিউ যে রাস্তাটা মোড়ে, যেটা ডান দিকে গেলে লালবাজার চলে যায়, বা দিকে গেলে আপনার চলে যাবে হচ্ছিল গিয়ে গোয়েন্দা কলেজ হয়ে আপনি শিয়ালদা স্টেশনের দিকে চলে আসুন। ওখানে পেয়ে যাবেন হচ্ছিল গিয়ে মেডিকেল কলেজও আছে পাশ দিয়ে রাস্তাটা, ওখান দিয়ে চলে আসুন। কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোগুলো পাবেন, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবে পুজো পাবেন, শিয়ালদা স্টেশনের সামনে, ট্রেন পেতে কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে যাচ্ছি দক্ষিণ কলকাতায়। যদি মেট্রো করে দক্ষিণ কলকাতা যান, তাহলে নামবেন প্রথম শুরুটা, যদি আপনি, আমার মতে শুরুটা করা উচিত হচ্ছিল গিয়ে নাকতলা থেকে। আপনি জাস্ট আপনার সুবিধা মতো, আমি আমার সুবিধা থেকে বলছি, নাকতলাটা কিন্তু করতে পারেন। নাকতলা থেকে করলে নাকতলা, টালিগঞ্জ, বিহালা, সেরাউন্ডিং এরিয়াটা কভার করতে পারেন। নাকতলা নামার জন্য আপনার বেস্ট টালিগঞ্জ, যেটাকে বলা হচ্ছিল গিয়ে মহানগর উত্তম কুমার একটা স্টেশন আছে, আপনার মেট্রো স্টেশন, সেখানেও আপনি নামতে পারেন। না হলে গীতাঞ্জলি, নাকতলা সব থেকে কাছের স্টেশন, সেখানেও নামতে পারেন। দেখলেন এসে অটো করে এসে যদি আপনি নাকতলা দিয়ে শুরু করেন, তাহলে টালিগঞ্জ চৌরাস্তায় এসে বা টালিগঞ্জে উত্তম কুমার স্ট্যাচুর সামনে যে মোড়টা, সেখানে চলে আসবেন। সেখান থেকে আবার আপনি অটো করে চলে যাবেন চলে গিয়ে হরিদেবপুর, সেখানে সমস্ত পুজোগুলোকে দেখে একটু পিছিয়ে আসবেন, রাস্তা আবার সোজা যাবেন, বাস চলে যাচ্ছে বেহালা চৌরাস্তার দিকে, বেহালা চৌরাস্তা চলে যাবেন, সমস্ত ঠাকুর দেখে ডায়মন্ড হারবার রোড, ওখান থেকে বাস নিয়মিত, অটো নিয়মিত পাবেন। অনেকে বলে অটোওয়ালা বলে তারাতলা বলে আপনাকে ডাকবে, যাবেন না, সোজা অটো বা বাস ধরে চলে আসবেন রাসবিহারী মোড়। আসার পথে যদি আপনি মনে করেন যে সুরুচি সংঘ দেখবো, তাহলে নেমে পড়ুন নিউ আলিপুরে। সুরুচি সংঘ দেখে তার পিছনে নিউ আলিপুর রেল স্টেশন আছে, টাইম টেবিল একটু দেখে নেবেন, কারণ চক্র রেল সবসময় চলে না ওই লাইনে। চক্র রেল বলা ভুল, ওই লাইনে যে লাইনটা আপনার মেন লাইন, ওই সাউথ ক্যালকাটার দিকে, সাউথের যে মেন লাইনের মধ্যে মেন লাইন নয়, তো ওই লাইনটা সবসময় ট্রেন অ্যাভেলেবেল থাকে না। দেখে নেবেন ট্রেনের টাইম টেবিলটা, ট্রেনের তো বহু আইআরসিটিসি অ্যাপস আছে, দেখে নেবেন। তো দেখে নিয়ে, আর না হলে ওই ঠাকুরটা দেখে আপনারা চলে আসুন হচ্ছে রাসবিহারী মোড়, আবার আপনাদের মতো করে আপনারা মেট্রো করে বাড়ি আসতে পারেন। না হলে আপনারা সোজা চলে আসুন হচ্ছে গিয়ে টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাটের দিকে যখনই আসবেন, প্রথমে আপনার পড়বে হচ্ছে গিয়ে দেশপ্রিয় পার্ক, তিতারা সম্মেলনী, বাড়িগঞ্জ কালচারাল, একই জায়গায়, রাস্তার এপারে ওপারের মধ্যে। পুজোগুলো দেখুন, দেখে একটু আগে আসতে দেখবেন হচ্ছে গিয়ে যোগমায়া দেবী কলেজ, স্পেন্সার শপিং মল, ঠিক তারপরে যোগমায়া দেবী কলেজ। আপনি যদি রাজবাড়ি থেকে টুয়ার্ডস গড়িয়াহাট যান, আগে পড়বে হচ্ছে স্পেন্সার মল, তারপরে যোগমায়া দেবী কলেজ। আর ওদিক থেকে যদি আপনি গড়িয়াহাট থেকে যদি টুয়ার্ডস আপনি আসতে যান হচ্ছে গিয়ে রাজবাড়ি থেকে, তাহলে প্রথমে যোগমায়া দেবী কলেজ। তো উল্টো দিকে পড়বে হচ্ছে হিন্দুস্তান ক্লাব বা হিন্দুস্তান পার্ক, যেটা দুটো ক্লাবে ওখানে পুজো হয়, হিন্দুস্তান পার্ক পুজোটা বা দিকে পড়বে। আপনার চলে যাবেন, পুজোটা দেখুন। এবার আপনি যদি গড়িয়াহাট মোড় সারাউন্ডিং এরিয়াতে আপনি পাবেন ইগডালিয়া পাবেন, আর পাবেন হচ্ছে সিঙ্গি পার্ক পাবেন, এটা ওগুলো সব তো বালিগঞ্জ এরিয়ার মধ্যেই পড়ে, পাবেন। এছাড়া পাবেন হচ্ছে গোলপার্ক সার্বজনীন পাবেন, গোলপার্ক হিন্দুস্তান ক্লাব তো বললামই, এগুলো পাবেন। এবার আপনি যদি সোজা চলে যেতে যান, যেটা হচ্ছে গিয়ে কসবা বোসপুকুর হয়ে রুবি মোড় বাইপাসের দিকে, তাহলে ওখানে আপনারা পাবেন হচ্ছে গিয়ে বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, আপনার রাজডাঙ্গা নবোদয় সংঘ। এই পুজোগুলো যদি আপনি চান, ট্রেনে করে বালিগঞ্জে নেমে বালিগঞ্জ স্টেশনে নামুন, প্রথমে শিয়ালদা স্টেশনে আসুন, ট্রেনে করে শিয়ালদা স্টেশন থেকে যেই ট্রেনগুলো আপনার হচ্ছে গিয়ে ক্যানিং, তারপর হচ্ছে গিয়ে আপনার নামখানা, এইসব দিকে যাচ্ছে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো করে আপনার বালিগঞ্জ চলে আসুন। বালিগঞ্জ জংশন সমস্ত ট্রেনই আসে। কিন্তু যদি আপনারা মনে করেন যে আপনারা ঢাকুরিয়া থেকে শুরু করবেন, তাহলে দেখবেন যে মানে বজবজগামী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতেই উঠবেন, সেই ট্রেনগুলো ঢাকুরিয়ার দিকে যায় আর কি। তো চলে যান। না, একটা ভুল ইনফরমেশন দিয়ে রাখলাম, সরি, আমার ক্ষমা চেয়ে নিচ্ছি। বজবজগামী ট্রেন না, যেগুলো হচ্ছে ক্যানিং, ঘোষাবা, নামখানা যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কিন্তু ঢাকুরিয়া দিকে যায়। আর যেটা, হ্যাঁ, আপনার যে নিউ আলিপুর, সেটা হচ্ছে বজবজগামী ট্রেন।
তো যে ট্রেনগুলো মেন লাইন ধরে যাচ্ছে ওখানকার মেন লাইন, সেখানে করে ঢাকুরিয়া নামুন। ঢাকুরিয়া নেমে ঢাকুরিয়া থেকে বাবুবাগান, সেলিমপুর, 95 পল্লী, গোলপাড় সর্বজনীন, যোধপুর পার্ক, সমস্ত বড় বড় পুজোগুলো হয়। দেখতে দেখতে আবার আপনারা চলে আসুন গড়িঘাট মোড়ে। তো এইভাবে পুজোর একটা মান আপনারা সাজান। আশা করি সাউথ কলকাতার একটা ছোট্ট একটা রাস্তা আপনাদের বলে দিতে পারলাম কীভাবে যাবেন। ট্রেনে করে যদি যান শিয়ালদা থেকে বালিগঞ্জ অথবা ঢাকুরিয়া নামুন, মেট্রো করে গেলে কালীঘাট নামুন। আর যদি আপনারা মনে করেন যে টালিগঞ্জ থেকে শুরু করবেন তাহলে গীতাঞ্জলি নামুন বা মহানগর উত্তম কুমার নামুন। ফেরার আরেকটা অল্টারনেটিভ রাস্তা কিন্তু নিউ আলিপুর জংশন স্টেশনটাও আছে, জংশন বলবো নিউ আলিপুর স্টেশনটাও আছে। আর উত্তর কলকাতা বলেই দিলাম। তো আশা করি আপনাদের সামনে এই রুট ম্যাপ এবং ইতিহাসটা তুলে ধরতে পেরেছি কিছুটা। এরপরে যদি আপনার মনে হয় যে কিছু ইতিহাস আপনার জানার বাকি রয়ে গেল বা কিছু রুট, কোন রুটটা গেলে সুবিধা হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আমি আমার যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমি রিপ্লাই করে দেবো, যাতে আপনার ঠাকুর দেখতে কোনো অসুবিধাটা না হয়। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখুন বা ফেসবুক থেকে, যেখান থেকে দেখুন না কেন, ফেসবুকে আমাদের চ্যানেল আছে মজুমদার ট্রাভেল বলে সার্চ করলে পেয়ে যাবেন। ইউটিউবে আমাদের আছে মজুমদার ট্রাভেলস বলে, সেটাও সার্চ করলে পেয়ে যাবেন। এবং ইনস্টাগ্রামও কিন্তু আমাদের পেয়ে যাবে, ওখানে একটু চেঞ্জেস, মজুমদার ট্রাভেলস, মজুমদার _ট্রাভেল মারবেন, ইনস্টাগ্রামের পেজটা পেয়ে যাবেন। তো 3 জায়গাতে আমাদের পেজ আছে। লিঙ্কগুলো আমি ভিডিও শেষে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কগুলো। প্লিজ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে বলবেন। আর হ্যাঁ, নিজ গুণে পুজোর আনন্দ করুন, নিজেও আনন্দ করুন, অপরকে আনন্দ করতে সহযোগিতা করুন। এমন কোনো বিঘ্নতা ঘটাবেন না। মজুমদার ট্রাভেলস আপনাদের কাছে রিকোয়েস্ট করছে যাতে আপনি, আমি, সকলে যাতে এই পুজো থেকে পুজোর আনন্দ থেকে বঞ্চিত হই। তো চলুন, ভিডিওটা অনেকটা বড় হলো, তবু আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলোটা করে দেবেন। তো ভালো করে আনন্দ করুন। তো আজকের মতো বিদায়। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব অনেকগুলো ভিডিও আমি আনার চেষ্টা করছি পরপর, দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এবং হ্যাঁ, একটা লাস্ট যেতে যেতে একটা শেষ কথা, সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং দেখতে থাকবেন মজুমদার ট্রাভেলস। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো বিদায়। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।